তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। আমি তোমাকে যে জন্য একান্তে ডেকেছি আমার খুব অবাক লাগে তুমি নিজেকে কি ভাবো তুমি কি ভাবো তুমি তিলের কাছে অয়েল মিল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান না স্যার। না স্যার মানে আমি তো দেখছি তুমি তাই ভাবো আমি অবাক হয়ে যাই আমার অনেক চুজ আছে আমার নানান রকম আকাঙ্ক্ষা আছে আমি নানান রকম পছন্দ করি আমি যা যা পছন্দ করি যা যা টার্গেট করি আমি তো দেখি তুমি তাই ফিল আপ করো না স্যার, হয়েছে কি স্যার, ওই যে রাজনৈতিক দলের মধ্যে নেতারা যা যা করে, বড় নেতা যা করে, তার ছোট নেতারাও তা করে, আবার অনেক সময় কর্মীরাও তা হইতে চায়, সেরকম স্যার আমিও আপনারে খুব পছন্দ করি, ভালোবাসি, এই জন্য আমি আপনার ফলো করি। আপনি যা যা করেন আমি সেটা করার চেষ্টা করি। চেষ্টা করো না, বুঝতে পারি তোমার ভিতরের ইচ্ছাগুলো আমি বুঝতে পারি। আমি অবাক হই তুমি কিভাবে বললে আমি যা যা করতে চাই তুমি তাই করতে চাও। তোমার এত শখ কেন? হ্যাঁ, তুমি তিলের কাছে অয়েল মিল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হতে চাও না? আমি তো জানি তুমি তাই হতে চাও। তোমার এত শখ কেন? হ্যাঁ, গরিবের এত গোড়া রোগ কেন? হ্যাঁ, কুজোর চিতে জোয়ার শখ কেন? আরে স্যার, মানে আমি কি কাজটা করলাম সেটা তুমি বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? না স্যার, আমার অপরাধটা বুঝতেছি না। আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি, আমি বুঝতে পারি তুমি ইডিয়েটের মতো কিছু কাজ করেছো। আমি আমার বাবাকে পছন্দ করেছি, আমি গিয়েছি হাটে, চিলেখাচাকে দেখে আমার বাবার মতো মনে হয়েছে। জি স্যার। জি স্যার মানে আমার মনে হচ্ছে আমার বাবার মতন। আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে কেন তাকে আমি বাংলায় নিয়ে আসছি, তার জন্য পিএস ঠিক করেছি, তার জন্য আমি এক গাদা লোক ঠিক করেছি, আমি তার জন্য আমার পরিকল্পনা করেছি, আমি আমার বাবাকে মর্যাদার আসরে রেখেছি। আর তুমি কি করেছো? কি করছি স্যার, মানে আমি তো আমার অপরাধটা বুঝতেছি না। অপরাধ বুঝবা। আমি যেমন আমার বাবাকে নিয়ে আসছি, তুমি তেমন তুমি তোমার কদমের স্পর্ধে তুমি তেমন তোমার বাবাকে নিয়ে আসছো। তুমি বাবা নিয়ে যাওনি তোমার বাড়িতে? জি স্যার, নিয়ে গেছিলাম। ওয়াই, কেন তুমি তোমার বাবাকে নিয়ে যাচ্ছ? তোমার বাবা মারা গেছে কতদিন আগে, তারপর তোমার কেন শখ জেগেছে আরেকটা বাবা নিয়ে যাওয়ার জন্য? আমি বুঝি না, আমি বুঝি। তুমি মনে করো কি, তুমি মনে করো যে চেয়ারম্যান সাহেব যেহেতু বাবা নিয়ে যাচ্ছে আমাকে একটা বাবা নিয়ে যেতে হবে, তার মানে তুমি আমার পথে অনুসরণ করে যাচ্ছ, টার্গেট করে যাচ্ছ, এই তিলেখাচা কোম্পানির একদিন চেয়ারম্যান হবে, এটা তো তুমি চিন্তা করো। আমি বুঝি না তোমার এত আগ্রহ চিন্তা ভাবনা কেন? ওয়াই? আজকে আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিতে চাই, স্বপ্ন ভালো, কুজোর চিতে শোয়ার শখটা বাতিল করো, গরিবের ঘোড়া রোগ, এই রোগ থেকে নিজেকে আলাদা করো। আমি এই চিৎকার দিয়ে বাংলোর সামনে এত বড় কথা বলতে চাই, কিন্তু তুমি যা করছো আমার অবাক লাগছে। যে বাবাকে নিয়ে গেছো সেই বাবা আমার গরিব বাবার থেকে একটু বড় লোক, তার মানে মধ্যবিত্ত একটা টিচারকে নিয়ে গেছো। আমি সব জানি, সমস্ত সময় আমি শুনেছি তোমার ভিতরে লোভ ডাকছে, তুমি আমার সঙ্গে পাল্লা দিতে চাও, বুঝি না আমি এগুলা? জি স্যার, মানে আসলে মানে হঠাৎ করে চার দোকানে দেখা হয়ে গেল, মানে আর আমার মাথাও কি যেন চলে আসলো স্যার, ওই মানে সারাক্ষণ আপনার সাথে সাথে থাকি তো, মানে কি যেন একটা ভর করলো আর আমি না বুঝে নিয়ে গেলাম স্যার। কি যেন ভর করলো না জেনে আমি যেন বড় লোক হয়ে যাব, আমি চেয়ারম্যান হয়ে যাব, আমি তিলেখাচা অয়েল মিল কোম্পানির চেয়ারম্যান ভাবলাম নিজেকে, এই তো। হ্যাঁ, তোমাকে আমি 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ম্যানেজার থেকে আবার কর্মী বানিয়ে দিতে পারি। জানো, একটা কথা বলি, গরিবের ঘোড়া রোগ সাজে না। আমি যা বলছি মাথায় নাও। তুমি কেন আমার থেকে বড় বাবা, মানে আমার থেকে বড় লোক বাবা তোমার বাড়িতে নিয়ে গেছো, এটা বুঝি না?
আমাকে ডাউন দিতে চাও? হ্যাঁ, ডাউন? না স্যার, আমি ডাউন দিতে চাই না স্যার। মানে হুট করে ওই লোকটা আমার সামনে দাঁড়াইছে, আর ও যে মানে আপনার বাবা হচ্ছে গরিব, আমি তো বুঝি নাই। কেন বুঝবো না? আমার বাবা একটা ভাঙা চোরা, চেহারার মধ্যে দেখলে তো বুঝে যায় দারিদ্রতা। আর তুমি নিয়ে গেছো চকচকে বাবা, আমি শুনেছি সেটাকে ইংরেজিতে কথা বলে, শিক্ষিত লোক এবং একজন প্রিন্সিপাল, কি বড় স্পর্ধা। আমাকে একজন বলছে যে আপনার যে কর্মচারী আপনার থেকে বড় লোক একটা বাবা নিয়ে গেছে। শোনার পর থেকে আমার শরীরে আগুন ধরে গেছে। বসো। কেমন লাগলো সবকিছু রাষ্ট্র করতে? খুব ভালো হয়েছে না? সব কথা রাষ্ট্র করছো, 14 ফেব্রুয়ারি কথা বলছো, কেমন লাগতেছে? সব ছেলেরা তাই করে। না, হাসব কথা বলতেছে, আমি কোথায় করলাম? হ্যাঁ, যা করো তো তুমি করছো, আমি কেন বলবো? আমি করছি, আমি করছি। তারা কি করছে? ব্ল্যাক ডায়মন্ডকে কি 14 ফেব্রুয়ারির কথা কি বলছে? এই 14 ফেব্রুয়ারি আসলে কি হয়েছিল বলো তো? কি হয়েছিল বলো, শুনবো আমি। মানে 14ই ফেব্রুয়ারি রাতে কি হয়েছিল এটা তো তোমাকে আমি বলছি, এবং ওই দিন আমি তোমাকে কনফার্ম করছি যে এইটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কাউকে কিছু শেয়ার করবো না। তাহলে আমি কেন মানুষের বলতে যাবো? আমাকে বলো তো। ব্ল্যাক ডায়মন্ডের কাছে কে বলছে 14 ফেব্রুয়ারির কথা? কে বলছে? কে বলছে? তুমি বলছো। আরে বাবা, আমি কেন বলবো? আমাকে কেন তো সরব করতেছো? বলছো তো তুমি। ব্ল্যাক ডায়মন্ড স্যারকে কি আমি বলছি? তুমি বলছো আমি তোমাকে ডিস্টার্ব করতেছি, আমার চরিত্রে ঝামেলা আছে, এটা কি আমি বলছি? তুমি যখন এইটা বলছো তখন আমি ক্লিয়ার করলাম যে আমার চরিত্রে কতটুকু ঝামেলা আছে আর কি ঝামেলা আছে। আমি তখন বলছি যে 14 রাতের ঘটনা। 14 রাতের ঘটনা আমি কোনো এক্সপ্লেন করছি? ডিটেলসে বলছি? আমি তো ডিটেলসে বলি নাই। আমি জাস্ট এইটুক বলছি যে 14ই রাতে আমাদের একটা ঘটনা ঘটছে, এইটুকুই তো, আর কি। ঠিক আছে, তুমি কি মনে করছো তুমি এসব কথা বলে পার পাবা? ফাইটিং চলুক তাইলে। যুদ্ধে নামার আগেই তো তুমি অস্ত্র জমা দিয়ে দিছো। মায়া কান্না দেখে চোখের পানি ফালাইয়া তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, আর আমাকে বলতেছো উল্টা আমি নাকি রাষ্ট্র করতেছি। এসব বাদ দাও, বুঝছো? এত বৈচিত্র্যতা, এত বিচিত্র চরিত্র হয়েও না, না তোমার সাথে যায় না। আমি যে মানুষটারে চিনি, যে নুসরাতকে আমি চিনি, সেই নুসরাত তুমি না। আমার না মানে এইসব কথা বলতে ওখানে আমার ভালো লাগতেছে। ইদানিং মনে হয় খাওয়া দাওয়া একদমই কন্ট্রোল করতেছো না। জানি অফিসের চাপ, হাঁটাহাঁটি তো একটু করতে হবে না? জিমে না যাইতে পারো, অ্যাটলিস্ট একটু হাঁটাহাঁটি করো। নিজের যত্নটা তো নিতে হবে না? আমার এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আমি যা চাই আমাকে অনুসরণ করতে হবে। আমি যা চাই তার মানে এই না আমি যে আকাঙ্ক্ষা করব তুমি সেই আকাঙ্ক্ষা করবে। আমি যে অর্ডার দিব ঠিক অর্ডার অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারো থাকবে, আর যদি চলতে না পারো গেট আউট। আমি তোমাকে বের করে দেবো। এখন তোমার সিদ্ধান্ত। না স্যার, মানে ওই আমার মনের অজান্তেই আমি একটা বিরাট ভুল করে ফেলছি স্যার। 25 বছর যাবৎ আপনার সাথে আছি স্যার, আপনি আমার ক্ষমা করে দেন। আমার এরকম ভুল আর জীবনে হবে না স্যার। তোমার মতন বিশ্বস্ত লোককে আমি ক্ষমা করতে চাই, কিন্তু মনে রেখো কথাটা তুমি আমাকে দিলা। আমার এখন একটাই চিন্তা, আমার কি স্যার? আমার চিন্তা হচ্ছে এই যে আমার বাবা তিলেখা চাওলা, সে একজন কৃষক, আমি জানতাম না। এই যে কৃষক, মাটির সঙ্গে যার যোগাযোগ, আমার বড় সাধ জাগে। আমি তো কৃষকের সন্তান, আমি আবার কৃষক হয়ে যেতে চাই। আমার প্রতিষ্ঠান যত লোক লস্কর আছে সব ছেড়ে আমি মাঠে যেতে চাই, কৃষকের কাছে যেতে চাই। আমি তাদের মুক্তি দিতে চাই, তাদের পাশে থেকে তাদের যন্ত্রণার অংশীদার হতে চাই। এই জন্য আমার সব ছেড়ে দিয়ে আমি মাঠে চলে যাব, কৃষক হব। এই জন্য কৃষক যা যা করে আমি তাই করব। কৃষকের পাশে থেকে তার জীবনের সঙ্গে আমার জীবনটাকে যুক্ত করে ফেলবো। এখন দেখো আমার সঙ্গে তুমি মাঠে যাবে কিনা, ওই গ্রামে যাবে কিনা। মানে এটা একটা বিরাট সংগ্রাম, এটা একটা অধ্যবসায়, এটা একটা ফিলোসফি। পারবে যেতে?
কি বলেন স্যার, পারবো না মানে? আমি অবশ্যই যাব, অবশ্যই পারবো। আমি তো সবসময় আপনাকে ফলোই করি। না না স্যার, এই ফলো মানে সেই ফলো না, মানে আপনি যেখানে যেখানে যান, যা যা করেন, সবসময় তো আপনার পাশে পাশে থাকি, আপনার সাথে থাকি, সেই ফলো স্যার। এই এই ফিলোসফি ফলো করতে যে যদি তোমার জীবন চলে যায়, যাবে স্যার, তুমি যদি মরে যাও, বলে যাবো স্যার, তুমি যদি ধ্বংস হয়ে যাও, তাও হয়ে যাবো স্যার। তুমি যদি প্রতিজ্ঞা নষ্ট করো, কখনো করবো না স্যার। ডিসিল, তুমি কি আমার কর্মী? অবশ্যই স্যার, আমি আপনার একমাত্র বিশ্বস্ত কর্মী স্যার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমার মতো কর্মী যদি পাই, এ বিপ্লব তো সফল হবেই। জি স্যার। আর সবার মুখে আসো। স্যার, খুশি দিলে একটা কথা বলি স্যার। বলো বলো, সমস্ত দাবি আমি মেনে দেবো। তোমার কি দাবি বলো তো ভাই? স্যার, আমার প্রমোশন তো অনেকবারই হয়েছে, কিন্তু বেতনটা 8,400 টাকার উপরে উঠে নাই। এইবার যদি একটু উপরে উঠাই দিতেন স্যার। ডিজেল, যদি কৃষকের মুক্তি ঘটে, বিপ্লব যদি সফল হয়, তাহলে তোমার বেতন 8,400 টাকা থেকে 10,500 টাকা হবে। ওই যে, আবার একটা মূলা ঝুলাই দিল। এরকম মূলা ঝুলাইয়া কতদিন যে বেতনটা আটকে রাখবো আল্লাহই জানে। মানে কি চমৎকার একটা বাংলো বাড়ি, মানে ভেতরে বাইরে কি মৃদুমন্দ পরিবেশ। এরকম একটা পরিবেশে না আসলে তো এই কথাগুলো আমার বলা হতো না আপনাকে। কত কথা বলার ছিল আমার। আমাকে কি কথা? না মানে আছে না অনেক কথা, একদম গভীর থেকে বলা, হৃদয়ের গভীর থেকে বলা, হৃদয়ের অনুভূতির অনেক গভীরের কথাগুলো বলা, যেসব এক মিনিট, মানে আপনার সাথে তো আমার প্রফেশনাল সম্পর্ক, রাইট? এবং এই প্রফেশনাল সম্পর্কের মধ্যে থেকে কাজের ক্ষেত্রে যেটা ঠিক না, সেই ঠিক নাটা আমি আপনাকে ধরিয়ে দিই। এর বাইরে তো আপনার সাথে আমার কোনো রিলেশন নাই। না 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 না, সেটা ঠিক আছে, মানে হয় না, মানে প্রফেশনাল কথাবার্তার বাইরে তো অনেক কথা থাকে, অনেক কথা তৈরি হয়, অনেক মুহূর্ত তৈরি হয়, সেই মুহূর্তের কথাগুলো, সেই অনুভবের কথাগুলোই তো বলা হয়ে ওঠে না। না, আপনি কঠিন করে আমার সঙ্গে কথা বলেন, আমাকে আঘাত দিয়ে কথা বলেন, এগুলোকে আমি আসলে আমার এই প্রফেশনাল লাইফে আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী কলিগ হিসেবে আমি হয়তো নিয়েছি, কিন্তু সেটা আপনাকে আমি কখনো বুঝতে দিইনি। আপনার সঙ্গে আমি কখনো কখনো অনেক উত্তেজিত হয়ে আপনাকে অনেক ছোট করে কথা বলেছি, সেটাও কিন্তু সত্যি নয়, একদম আমার লোক দেখানো। সত্যি কথা বলতে কি, আপনার প্রতিটি আঘাতই আমার কাছে অনেক মধুর ছিল। আমি এই প্রফেশনাল লাইফের বাইরে গিয়ে আমি যখন প্রতিদিন আমি বাসায় চলে যেতাম, রাতের গভীরতায় আমি আপনার ভেতরে হারিয়ে যেতাম। আপনার সেই কঠিন কথাগুলো আমার কাছে অমৃতের মতো মনে হতো। আপনার পুরো মুখমণ্ডল চেহারা আমার চোখে ভাসত। আমার সেই ভাবনার জগতের ভিতর আমি ডুবে যেতাম। ডুবতে ডুবতে কখন জানে হারিয়ে যেতাম আপনার মাঝে। আমি কোনো টের পেতাম না কত নির্ঘুম রাত আমার জীবন থেকে চলে গেছে আপনার কথা ভেবে ভেবে। আপনাকে সেটা আমি কিভাবে বোঝাবো আমি জানি না। আমার কখনো কখনো মনে হয়েছে আপনি এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র আমার জন্যে, এই ফাত্তার জন্যে, এই ফাত্তার কানে কানে। তখন আপনার কথা ভেবে ভেবে কত রাত মান্নাতের গান শুনে শুনে আমার কেটে গেছে, সচিনের গান শুনে শুনে কেটে গেছে। আমার কানের মধ্যে ধ্বনিত হতো, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি, কাল কেন আসোনি, কাল কেন
ভালোবাসনি। আমার আমার না কখনো কখনো মনে হতো যে ওই সুনীল আমার কানে কানে এসে বলছে যে ভাত্তা, তুই কেন বলছিস না যে তুই দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড়ে বেঁধেছিস। আমার কখনো কখনো এও বলতে ইচ্ছে হয়েছে, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুই কি আমি এক করি না, এক কি করি। আপনার কথা শেষ হচ্ছে? মানে আজকে তো কথা শেষ হবে না মনে হচ্ছে। না আসলে বলছিলাম কি, আমার যখন এই নির্ঘুম রাত কেটে যেত, হঠাৎ কখনো কখনো মধ্যরাতে আমার মা আমার রুমে এসে বলতো, কিরে তোর কি হয়েছে, এত রাত এখনো ঘুমাসনি কেন? আমি না কিছু বলতে পারতাম না, কিন্তু আমার মা হচ্ছে কথা আছে না, মা তো সবকিছুই বোঝে। মা আমাকে বলে ফেলতো, পারিস না সাহস করে সামনে গিয়ে একদম বলে ফেলতে। বিশ্বাস করুন, আমি না পোকার মতো মার দিকে তাকিয়ে থাকতাম, কিছুই বলতে পারতাম না। আচ্ছা, আমরা চার দেয়ালের মধ্যে বন্ধু হয়ে কেন কথা বলছি, তার চেয়ে বরং বাইরে চলুন না, মানে চারদিকে ফুলের বাগান, মৃদুমন্দ পরিবেশ, সেখানে বসে বাকি কথাগুলো বলা যাবে। মিস্টার ফাত্তা সাহেব, আমি তো ভাবছিলাম যে আপনার মাথাটা ঠান্ডা হয়েছে, মানে ঠিক হয়েছে। এখন তো দেখছি আপনার মাথাটা পুরোটাই গেছে, মানে আপনি তো পুরোপুরি পাগল হয়ে গেছেন। আর বস যদি সব দেখে না, আপনাকে একদম ডিরেক্ট পাগলা রাতে পাঠাবে। আর আপনাকে পাগলা রাতে দেখতে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে না মিস্টার ফাত্তা সাহেব। বুঝতে পারছি, অফিসের কথাবার্তা এখানে আর হবে না, তো আমি আসি। আর একটা কথা, স্বপ্ন একটু কম কম দেখবেন। রশিদ সাহেব, স্যার। আজকের দিনটা ঐতিহাসিক। এই দিনে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, এবং এটাই সত্যি। আজকের তারিখটি হচ্ছে 26শে ডিসেম্বর। এই 26শে ডিসেম্বরই আমার বাবা মারা গেছে। আর দুঃখজনক হলেও যে বাবাকে আমি নিয়ে আসছিলাম, সেই বাবা আজকের দিনে বিদায় নিয়ে এখান থেকে চলে গেল। আপনি তাকে আজকে বিদায় দিলেন। আপনি যখন বিদায় দিচ্ছিলেন, আমি বাংলো থেকে দেখছিলাম। আমি জানি না আপনার কি অনুভূতি হয়েছিল। উনি যখন চলে গেলেন, কি বলে গেলেন, কি ছিল তার অনুভূতি? স্যার, সত্যি স্যার, আজকে অনেক দুঃখের দিন স্যার। তবে স্যার, মাটির মানুষ স্যার মাটিতে ফিরে গেল স্যার। উনি স্যার আসলে মাটির সন্তান, গ্রামের সন্তান স্যার। গ্রামের মানুষ গ্রামে ফিরে গিয়ে স্যার সবচেয়ে শান্তি পেয়েছে স্যার। মনে হয় স্যার একটা ভূস্বর্গে উনি ফিরে গেলেন স্যার। দেখেন স্যার, আমাদের এই শহরের সবচেয়ে সেরা খাবার, সেরা পোশাক, সেরা স্যার থাকার জায়গা, বসার জায়গা, সব আমরা স্যার হাজির করেছি স্যার। কিন্তু স্যার একজন নির্লোভ মানুষ, এই সমস্ত কিছু ছুড়ে দিয়ে স্যার উনি স্যার গ্রামে ফিরে গেলেন স্যার। একটি প্রতিষ্ঠান আমি চালাই, স্যার, কে কাকে কি বলে যেতে পারে সেটা আমি জানি। ফেব্রুয়ারি রাতের ঘটনাটা যদি কেউ একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে জাফর মির এরকম এরকম এরকম, আপনার নামটাও ট্যাগ করে, তখন তো বিষয়টা একটা। এই সিনেমার মধ্যে স্যার দুটো কমার্শিয়াল যদি স্যার আইটেম গান, মানে চাকদুম চাকদুম স্যার, চাকদুম চাকদুম, আই আপনি কি, আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন মনে হয় এই বাংলোয় আমি কেন আসি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।